হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া। এটা খুব একটা বড় চ্যাপ্টার, তার মধ্যে এটা শুরু করবো জাস্ট কি না পদার্থের গঠন পার্ট 1। একদম যেটা ফার্স্ট টাইম ইন্ট্রোডাক্টরি যে পার্টটা আছে সেটা আজকে দেখবো আমরা। আর আগের চ্যাপ্টারে কিছু খালি একটু ছোট একটু পার্ট বাকি ছিল, ওটা কন্টিনিউ করে দিচ্ছি, আমি পড়ে দিচ্ছি। তারপরে স্টার্ট করবো কি না পদার্থের গঠন যেখানে অণু পরমাণু জিনিসটা কি, কিভাবে থাকে, ওর মধ্যে ইলেকট্রন কিভাবে ঘোরে, তারপরে প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, এবং পরবর্তীতে বিজ্ঞানীরা কি কি আবিষ্কার করলো পরবর্তীতে এবং আগে। মানে আমরা কি ধাপে 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 দেখতে আসবো যে এখানে প্রথমে কি শুরু হয়েছিল, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, এভাবে আসবো আমরা। ওকে, একদম যেটা ফার্স্ট টাইম যেটা আবিষ্কার হয় সেটা তো ভালো হয় না না, পরবর্তী যেগুলো কি ওটা আসতে মডিফিকেশন হয়, মডিফিকেশন হবে যে ভালো হবে। এবারে এবারে ঠিক পরমাণুটা এভাবে এসছে ওটা, যে প্রথমে একদম ফার্স্ট টাইম যে ধারণাটা এসেছিল জাস্ট নর্মাল একটা, যে কি যে পরমাণুকে নাকি ভাঙাও যায় না, কিছু করা যায় না। বিজ্ঞানী জন ডাল্টন যিনি ছিলেন, তিনি এটা দিয়েছিলেন প্রথম, যে পরমাণুকে ভাঙা যায় না। তো পরবর্তীতে কি দেখলাম না, পরমাণুকে ভাঙা যায়। তো এখন বর্তমানে যে প্রোটন ইলেকট্রন আছে তাদেরকেও ভাঙা যায়। তাদেরকে ভেঙে কি পাওয়া যাচ্ছে না, না তাদেরকে ভেঙে পাওয়া যাচ্ছে কোয়ার্ক নামে একটা পার্টিকেল পাওয়া যাচ্ছে। আপ আর ডাউন, আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, দুটো কোয়ার্ক হয়। তো ওই আপ আর ডাউন কোয়ার্ক নিয়ে নিউট্রন প্রোটন এগুলো গঠিত। আর ইলেকট্রন, ইলেকট্রন নরমাল জাস্ট। তো ঠিক আছে, স্টার্ট করি আমরা। যে আগে লেকচার যেটা বাকি ছিল, যে খালি একটু বাকি ছিল যে রক্ত গঠন রিডিং জাস্ট। এখান থেকে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে তা ডিরেক্ট লাইন তুলে কোশ্চেন দেবে, আর যদি কোশ্চেন না দেয় তাহলে কথাই নেই কোনো। যদি কোশ্চেন না আসে, না কি অস্থি মজ্জায়, বোন ম্যারো, এটা ইংলিশে বলে কিনা বোন ম্যারো, অস্থি মজ্জা যেটা। অস্থি মজ্জায় রক্তের লোহিত রক্ত কণিকার পরিণতি প্রাপ্তিতে ও লোহিত রক্ত কণিকার ভেতরে উপস্থিত অক্সিজেন পরিবহনকারী প্রোটিন প্রোটিন হিমোগ্লোবিন তৈরিতে কোবাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোবাল্টের সংকেত হচ্ছে সিও। কোবাল্ট, সিও হচ্ছে কোবাল্টের সংকেত। তো কোবাল্ট কি করে, রক্তকণিকার ভেতরে উপস্থিত হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। প্রোটিন, এটা একটা প্রোটিন, রেড প্রোটিন হয়, লাল রঙের হিমোগ্লোবিন। ও একবারে প্রায় 8টা মতো অক্সিজেন বহন করতে হবে, 8টা অক্সিজেন পরমাণু। আর তাহলে অণু কটা হবে, 4টে হবে। O2 হচ্ছে অক্সিজেন অণু, মলিকিউল, মলিকিউল। হ্যাঁ, আর অক্সিজেন হচ্ছে কিনা পরমাণু, অ্যাটম। দুটো অক্সিজেন মিলে একটা অক্সিজেন পরমাণু তৈরি করে, এই দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করে, মলিকিউল তৈরি করে। তাহলে একটা হিমোগ্লোবিন 4টে অক্সিজেন অণুকে বহন করতে পারে একবার। আর তাহলে কটা পরমাণু হবে, 8টা পরমাণু হবে। সেই হিমোগ্লোবিনকে তৈরি করতে সাহায্য করে, রেড প্রোটিনকে তৈরি করতে সাহায্য করে না, কোবাল্ট। কোবাল্ট। তারপরে কি, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠন। দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠন। আচ্ছা, মানব দেহের বিভিন্ন কলাকোষ অঙ্গাণু গঠনে নানা গুরুত্বপূর্ণ যৌগ হিসেবে বিশেষ ভূমিকা পালন করে, যেমন ফসফোলিপিড। লিপিড যেটা ফ্যাট, যে চর্বি যেটা, সেটা লিপিড বলে। তো লিপিডের যদি ফসফেট প্রেজেন্ট থাকে সেটা হলো ফসফোলিপিড। ওকে, নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ, আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। আর মেটালোপ্রোটিন, যে সমস্ত প্রোটিনে মেটাল উপস্থিত থাকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বিশেষ করে সালফার তো নন মেটাল তো থাকে, সেগুলো কি বলেন, মেটালোপ্রোটিন। আর অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গঠনগত একক। প্রোটিন তো খুব বড় হয় না, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে যেন পুঁতি হয় না, মালা যেন পুঁতির মালা করে দেখবে, সাদা রঙের পুঁতির মালা, একটা সুতোর মধ্যে একটা 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 পুঁতি দিয়ে মালাটা তৈরি হয়। তো ওই যে মালাটা তৈরি হয় কি, অনেকগুলো পুঁতি সমন্বয়ে একটা 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 করে তৈরি হয়। তো ওই পুঁতিগুলো কি ধরি, মালাটা পুরোটা একটা প্রোটিন, তাহলে ওই পুঁতিগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গঠনগত একক হচ্ছে কি না, অ্যামাইনো অ্যাসিড। এই সমস্ত যৌগ গঠনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফারের মতো অধাতব মৌল এবং ফেরাস, কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজের মতো ধাতব মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু কিছু ধাতু অধাতু আছে যারা মানব দেহে সহনীয় মাত্রার উপরে থাকলে, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাত্রা থাকা দরকার। এভরিথিং ইজ পয়জন টিল ইট লিমিটস। যতক্ষণ না ওর, তোমরা কি জানো যে আমরা যে মেডিসিন গুলো ইউজ করি সেগুলো প্রত্যেকটা ড্রাগ একটা, প্রত্যেকটা পয়জন,
নাকি ওর একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, নির্দিষ্ট ডোজ পর্যন্ত সেটা আমাদের জন্য কি না ড্রাগ, সেটা আমাদের জন্য মেডিসিন। ওই ডোজে যদি উপরে যায় তাহলে সেটা আর মেডিসিন থাকবে না, সেটা পয়জনে পরিণত হবে। তা প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুটোর দিক আছে, তার মধ্যে এদেরও নিশ্চয় আছে। কিছু কিছু এমন ধাতু আছে যে আমাদের শরীর গঠনে সাহায্য করে, হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে, তারপরে চলাচল করতে, কথা বলতে, স্বাভাবিক কার্য প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, বা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সাহায্য করে। তো ওই কিছু কিছু মৌল যারা আছে তারা সাহায্য করে। ওই মৌলগুলো যদি ওদের পরিমাণ, যদি কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, যদি স্বাভাবিক মাত্রাতে যদি বেড়ে যায়, বেশি পরিমাণে থাকে, তাহলে অনেক রোগ দেখা যায় আমাদের শরীরে। ব্ল্যাকফুট ডিজিজ, তারপরে পারদ সিলিকোসিস থেকে শুরু করে সিলিকনের যেরকম, তারপরে আর্সেনিকোসিস ইত্যাদি ইত্যাদি দেখা যায়। কিছু কিছু ধাতু ও অধাতু আছে যারা মানব দেহে সহনীয় মাত্রার উপরে থাকলে নানা রোগের সূচনা করে। মস্তিষ্ক, বৃক্ক, যকৃৎ। মস্তিষ্ক, ব্রেন, বৃক্ক, কিডনি, যকৃৎ হচ্ছে কি লিভার, জিভ, টাং, ফুসফুস, ফুসফুস লাং, হৃৎপিণ্ড, হাড়, ত্বক ইত্যাদি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এরা দেহে ক্রমাগত প্রবেশ করতে ও জমা হতে থাকলে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরম ধাতব অধাতব মৌলগুলো হচ্ছে লেড, মার্কারি। এগুলো একটু খেয়াল রাখতে হবে। কি কি না, লেড, মার্কারি। লেড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল ইত্যাদি, অ্যালুমিনিয়াম। আচ্ছা, ফ্লোরিনকে ভুললে একদম হবে না। ফ্লোরিন, যে ফ্লোরিন যে মৌলটা আছে এফ, ফ্লোরিন, আর্সেনিকোসিস, আর্সেনিক, ইয়েস। তো এরা বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন আর্সেনিকোসিস, ক্যাডমিয়াম, আর নিকেলে, নিকেলে নিকেলে আমাদের পায়ে গিয়ে একটা ধরনের কালো রঙের প্রেসিপিটেট নিকেল জমা হয়ে হয়ে, এমনকি এরা যদি বেশি পরিমাণে থাকে না, আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই ধরনের মৌল এরা, এই ধরনের ধাতু, মানে এরা দরকার আমাদের শরীরে, হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট পরিমাণে দরকার। এর উপরে চলে গেলেই সমস্যা। ধাতু, অধাতু, যৌগ যে সমস্ত গুলো থেকে এটা বলতে চাইছে যে ধাতুগুলো আমাদের শরীরে দরকার, যাদের সংখ্যা, যাদের পরিমাণ বেড়ে গেলে সমস্যা হতে পারে, সেই সময় ধাতুগুলো কোথা থেকে প্রবেশ করতে পারে? মাটি থেকে, তারপরে পুকুর থেকে, নাকি কেউ কোনো কাজ করছে যে কয়লা খনিতে কাজ করে সেখান থেকে, কোথা থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে সেটা বলে। সেটা নাকি লেড, সীসা, পিবি, লেড, এটা কোথা থেকে প্রবেশ করতে পারে? জাস্ট একবার দেখে রাখবো এটা, যদি পরীক্ষাতে সে লিখে আসবো, আর না আসলে তো কোনো সমস্যাই নেই। পেট্রোল, কীটনাশক, রং, যারা রং মিস্ত্রি হয় না, তাদের লেড জাতীয় সমস্যা দেখা যায় অনেক। লেড পাইপ, লেড ব্যাটারি ইত্যাদি থেকে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। পারদ মার্কার, এইচজি দ্বারা প্রবেশ করে এটাকে। হাইড্রোজিরাম, ব্যাটারি কোষে, ব্যাটারি তৈরির কারখানাতে। মার্কারি ভেপার, ল্যাম্প কারখানা, তারপরে কাগজ শিল্প, প্লাস্টিক শিল্প, থার্মোমিটারে মার্কার ইউজ করা হয়, যেটা দিয়ে আমাদের শরীরের টেম্পারেচার মাপা হয়, 98.4 ডিগ্রি ফারেনহাইট যেটা। ওকে, তো ওটা থার্মোমিটারে পারদ ইউজ করা হয়। ওকে, তো থার্মাল পাওয়ার স্টেশনের ফ্লাই অ্যাশ ও ছাই থেকে। ক্যাডমিয়াম, ছত্রাকনাশক যৌগ, সুপার ফসফেট সার, মাটি, মানুষের খাদ্য, আলু, বিশেষ করে আলু থেকে। তামাক পাতা, খেলনা, সিগারেটের ধোঁয়া থেকে ক্যাডমিয়াম আসে। নিকেল, খাদ্য, চিংড়ি, মার্জারিন, বনস্পতি, সিগারেটের ধোঁয়া, গহনা, শল্যচিকিৎসা মানে কি অপারেশন। অ্যালুমিনিয়াম, প্রসাধনী দ্রব্য যেগুলোতে আমরা খাবার নিয়ে আসি, যেমন বিরিয়ানি প্যাকেট যেমন হয়, তাহলে চিলি চিকেন যে প্যাকেট পাওয়া যায় না, এই ধরনের সাদা রঙের ফয়েলের দেয়, যেটা পড়ে না, দেখবে আগুনে দিলে পড়ে না, ওটা অনেক টেম্পারেচার লাগে পড়াতে হলে, তো ওটা হচ্ছে কিনা অ্যালুমিনিয়ামের ফয়েল। প্রসাধনী দ্রব্য, অ্যান্টাসিড জাতীয় ওষুধ, রান্নার বাসনপত্র, মোড়ক এবং কাচের কারখানা, কারখানাতে হচ্ছে অ্যালুমিনিয়াম, ওখান থেকে অ্যালুমিনিয়াম আমাদের শরীরে প্রবেশ করতে পারে। ফ্লোরিন কোথায় প্রবেশ করতে পারে? বিশেষ করে নলকূপ থেকে প্রবেশ করবে এরা। ফ্লোরাইড জাতীয় যৌগরূপে অবস্থান করে। প্লাস্টিক এবং ওষুধ থেকেও ফ্লোরিন আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আর্সেনিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে অন্তত। ফ্লোরিন আর আর্সেনিকটা অন্তত মনে রাখবে, কোথা থেকে এরা প্রবেশ করতে পারে, পরীক্ষা দিলে দিতে পারে এই দুটো জিনিস। অগভীর নলকূপের জল প্রধানত আর্সেনেট ও আর্সেনাইট যৌগরূপে এরা অবস্থান করে ওখানে। আর খাদ্য থেকে শরীরে ঢুকতে পারে, কীটনাশক থেকে, থার্মাল পাওয়ার স্টেশনের ছাই থেকে আমাদের শরীরে ঢুকতে পারে। কি রোগ হবে? আর্সেনিকোসিস রোগ হতে পারে। আচ্ছা, পরমাণু ধারণা।
নিউ চ্যাপ্টার আমাদের, যে পদার্থের গঠন, যে পরমাণু ধারণা আদিমকালে একদম 1670 এরকম কিছু দিকে, এরকম কিছু বছরের দিকে, বা তারও 1000 বছর আগে। আচ্ছা, এখানে শুরু করেছে এটা 2500 বছর আগে থেকে। তো এই রোম সাম্রাজ্য, ল্যাটিন ল্যাটিন যে ভাষাটা আছে না, ল্যাটিন ভাষা, তো সেটা যে গ্রিক যে রোমানরা ছিল, তো সেখান থেকে এসছে অ্যাকচুয়ালি ওটা। তো তো সেই সময় থেকে চলে আসছে যে পরমাণু ধারণা কি। মানুষের তো, আমরা হচ্ছে প্রত্যেক মানুষ, তো আমাদের মানুষের কি একটা কিউরিয়াসিটি থাকে যে এর মধ্যে কি থাকতে পারে, এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে, যে সূর্য কেন পূর্ব দিকে উঠছে, পৃথিবী কি গোল না চারটা, এটা কেন, প্রত্যেকের কিউরিয়াসিটি ছিল মানুষের মধ্যে। তো এই ধরনের কিউরিয়াসিটি মানুষ যেহেতু আছে অনেকদিন থেকে, তো ততদিন থেকে কিউরিয়াসিটিও আছে নিশ্চয় ওদের মধ্যে। তো কিউরিয়াসিটি থাকার কারণে ওরা কি স্টার্ট করলো, যে একটা পদার্থকে যদি গুঁড়ো করে যদি ভেঙে 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 দিই, তবে ভাঙার পরে কতটা আমরা ছোট করতে পারবো ওটাকে, এবং কতটা ম্যাক্সিমাম ছোট করতে পারবো। তুমি যতটা ভাবছো তার চাইতে ছোট ভাবো ওটাকে। তো সেই ছোট লেভেলে যাওয়ার পরে ওখানে ওটা কি দিয়ে গঠিত, ওটা কেন ওরকম, ওর ভিতরে কি আছে, তো এইসব হচ্ছে মানুষের মাথায় একসময় কোশ্চেন এসেছিল। তার ওই কোশ্চেনের উত্তর খুঁজতে গিয়ে কি না এত আবিষ্কার। আর এই কোশ্চেনের উত্তর খুঁজে আজকে আস্তে আস্তে মানুষ পাচ্ছে, এবং ভবিষ্যতে পাবে। তো এই কারণে আস্তে আস্তে যত ওই কোশ্চেন গুলো উত্তর খুঁজে পাচ্ছে, মানুষ তত উন্নত হচ্ছে, টেকনোলজি তত উন্নত হচ্ছে। তাহলে কি বলছে এটা, ইতিহাস বলেছে এটা। ইতিহাসটা একবার ভালো করে দেখিনি, জাস্ট পড়ে রাখবো, যে কিছু যদি অন্তত একবার পড়ে রাখলে কি না মাথায় থেকে যাবে আমাদের। আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীন গ্রীসে দার্শনিক লিউসিপাস, এই লিউসিপাস, ইউহিপাস, এই এরকম নাম সবাই, ইউহিপাস এর সাথে ঘোড়ার নাম আছে, সরি ইউহিপাস না, লিউসিপাস। লিউসিপাস ও তার ছাত্র ডিমোক্রিটাস, এদের এই যে দার্শনিক না, এদের এমন এমন কিছু ছাত্র ছিল যে তারা ওই দার্শনিক যে যে গুরু তার চাইতে উপরে চলে যায় অনেক সময়। ওদের লেভেল এত ভালো ছিল, ওদের আইকিউ লেভেল এত ভালো ছিল যে অনেক সময় এরা গুরুর উপরে চলে যেত। হ্যাঁ, তো ওই যে লিউসিপাস ও তার স্টুডেন্ট, তার ছাত্র ডিমোক্রিটাস বলেন যে কোনো জিনিসকে ক্রমাগত ভাঙতে থাকলে এক সময় তাকে আর ভাঙা যাবে না, যে অতি ক্ষুদ্র কণাকে আর ভাঙা যাবে না। ডিমোক্রিটাস তার নাম দেন কি না অ্যাটম, অ্যাটোমাস। অ্যাটোমাস হচ্ছে গ্রিক শব্দ একটা, গ্রিক ভাষায় অ্যাটোমাস শব্দের মানে হচ্ছে কি না যাকে আর ভাঙা যাবে না, আর ওটা নিয়ে আমরা চলছি। অ্যাটম 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 করছে, অ্যাটম ইংলিশ শব্দ না, এটা হচ্ছে গ্রিক শব্দ। ওই যে ওদের ভাষায় যেটা কি বলে নাকি আর ভাঙা যাবে না, তো সেটাকেই আমরা ধরে নিয়েছি অ্যাটম, ছোট সবচেয়ে সবচেয়ে ছোট কণা অ্যাটম, ওটা নিয়ে চলছি আমরা, ওদের ভাষা নিয়ে চলছি। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে ও জাস্ট একটা অ্যাটম নাম দিল, ওই অ্যাটমটাকে নিয়ে আমরা চলে আসছি যে অ্যাটম অ্যাকচুয়ালি ইংলিশ শব্দ না, গ্রিক শব্দ। আর অ্যাটম নামটা নিয়ে কারণ নিয়ে আসছি কারণ ওনারা প্রথমে এসে করেছিল ওটা, তো ওনার যেহেতু ক্রেডিট আছে তো ক্রেডিট দেওয়া উচিত না আমাদের, ওখানে তো অ্যাটম ইউজ করছি আমরা। বাংলা ভাষায় আমরা অ্যাটমকে বলি পরমাণু, পদার্থের সবচেয়ে ছোট কণা। লিওসিপাস ও ডিমোক্রিটাস কি না পরমাণু অস্তিত্বের কোনো প্রমাণ দিতে পারেননি, ওরা জাস্ট বলে গেছে যে এরকম কিছু একটা হতে পারে যে সবচেয়ে ছোট কণা যেটা ভাঙা যাবে না, পদার্থের সবচেয়ে ছোট কণা যেটাকে আর ভাঙা যাবে না সেটাকে বলবো কি না পরমাণু। তো ওরা যে এক্সপেরিমেন্টাল প্রুফ, এক্সপেরিমেন্ট মানে কি, মানে প্রথমে পৃথিবী ভেবেছিল সব চ্যাপ্টা, তারপরে কি দেখা গেল যে কোন একটা নাবিক কি করলো না পৃথিবী চক্কর দিয়ে এলো, যে কিছুদিন পরে 3 বছর কত মাস পরে দেখছে না ওই সেম বন্দরে ফিরে আসছে। তার মানে কি দেখা গেল, পৃথিবী নিশ্চয় চ্যাপ্টা না, চ্যাপ্টা হলে একটা জায়গায় শেষ হয়ে যেত, পৃথিবী গোল। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আর যেটা মানুষ ভেবেছে নাকি পৃথিবী গোল, একসময় ভাবতো আর কেউ ভাবতো চ্যাপ্টা। ওকে, তো ওই যে ভাবনাটা ছিল সেটা হচ্ছে জাস্ট ভাবনাটা, থিওরিতে ছিল, আর যেটা প্রমাণ করলো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তা এরা কোনো ওই ধরনের এক্সপেরিমেন্ট দিতে পারেনি। কেন পারেনি, অ্যাকচুয়ালি তখন ওই আহ কি বলে ওটাকে, মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র ছিল না, অত ছোট লেভেলে দেখা সম্ভব ছিল না, পসিবলই ছিল না, ওই কারণে ওরা প্রমাণ দিতে পারেনি। তো গ্রিক দার্শনিক আরো পরে, আচ্ছা আরো পরবর্তীতে গ্রিক দার্শনিক এপিকিউরাস ও রোমান দার্শনিক লুক্রেসিয়াস ডিমোক্রিটাসের কথাগুলোই বলেন, কিন্তু পরীক্ষা করে পরমাণু অস্তিত্বের প্রমাণ দেওয়া সম্ভব ছিল না। ধীরে ধীরে ইউরোপ প্রায় ভুলেই গেল যে ডিমোক্রিটাস আর লিওসিপাসের কথা। শুধু গ্রিক দার্শনিকরা নন, ভারতীয় দার্শনিক, এটা আসতে পারে পরীক্ষায়, যে ভারতীয় দার্শনিক কি ছিল, কনাদ, কনাদের নামটা পরীক্ষাতে আসতে পারে। কনাদ পরমাণু অস্তিত্বের কথা বলেছিলেন, যে আমরা ইন্ডিয়ান না, আর ওয়েস্ট বেঙ্গল ফের কনাদ, কনাদের নাম দিতে পারে যে ভারতীয় কোন বিজ্ঞানী প্রথম
অনুর কথা, অনুর অস্তিত্বের কথা বলেছিল। ও আচ্ছা, 1660 খ্রিস্টাব্দে, 1660 খ্রিস্টাব্দে কাছাকাছি ব্রিটেনের আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন চলে এসেছে। স্যার আইজ্যাক নিউটন এমন একটা বিজ্ঞানী ছিল যে ফিজিক্সের, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের, ক্যালকুলেশন বিজ্ঞানের, তিনি প্রত্যেকটা শাখাতে, আলো, মহাকাশ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, এমনকি অণু পরমাণুতেও তেনার কর্তৃত্ব বর্তমান। মানে তেনার হাত সব জায়গাতে, অনেকে ফাদার অফ ফিজিক্স বলা হয়, হ্যাঁ, ফিজিক্সের বাপ। মানে ওনার হাত প্রত্যেকটা জায়গাতে, এত একটা লেভেলের সায়েন্টিস্ট ছিল উনি, নাকি অনুপরমাণু লেভেলে উনি কিছু একটা থিওরি দিয়ে গেছে, এমন কোন সূত্র দিয়ে গেছে। এমনকি আলোতে, বিশেষ করে আলোতে নিউটনের যেরকম ফোকাসিং এর যে সূত্রটা হয়, ফোকাসের, পরবর্তীতে পড়বে তোমরা। তারপরে ওই যে রামধনু যে চাকতিটা, ওটা উনি দিয়ে গেছিল। পদার্থের কিছু, স্যার আইজাক নিউটন ও রবার্ট বয়েল, আচ্ছা রবার্ট বয়েল এসব তোমরা গ্যাস চ্যাপ্টারে পড়েছো, এটা স্টেটস অফ ম্যাটারে, কল্পনা করলেন যে পদার্থের কিছু অতি ক্ষুদ্র পদার্থ হচ্ছে কিছু অতি ক্ষুদ্র কণার সমষ্টি। এটা হাইলাইট করা আছে, হাইলাইট পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করো। পরবর্তীতে প্রায় 100 বছর ইউরোপের রসায়নবিদরা নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ফসফরাস সহ বেশ কিছু মৌল আবিষ্কার করলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে, মানে কোথাও একটা হাইড্রোজেন গ্যাস পাওয়া গেছে, তো হাইড্রোজেন গ্যাসের প্রপার্টি ওরা জেনে গেছে, হাইড্রোজেন গ্যাস প্রপার্টি কিরকম, যে এর টেস্ট এরকম, এর যেটা আগুনে পোড়ায় তাহলে সবুজ অবশ্যই জ্বলবে, তারপরে আগুনে জ্বলে না। তো ওই হাইড্রোজেন পেল ওটা, তো ওই সেম হাইড্রোজেন তারা যদি পায়, তাহলে ওই ওরা বুঝতে পারবে যে এই প্রপার্টি দেখাচ্ছে, মানে হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাস ছাড়া যে গ্যাসগুলো ওই প্রপার্টি দেখাবে না, মানে ওই বৈশিষ্ট্য দেখাবে না, শো করবে না, তারা নিশ্চয় অন্য গ্যাস। ঠিক এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে কি হাইড্রোজেন ছাড়াও আরো সালফার, অক্সিজেন, ফসফরাস সহ বেশ কিছু মৌল আবিষ্কার করে। এই আবিষ্কার করার পর বিজ্ঞানীরা বুঝতে পারছে, তার মানে স্যার আইজাক নিউটন ঠিক কথা বলেছিল যে পদার্থ কিছু অতি ক্ষুদ্র কণার সমষ্টি, পরমাণু। মৌলের বিভিন্ন মৌল রাসায়নিক বিক্রিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। বিক্রিয়াগুলো ধরন বেশ কিছু মিল ছিল, বেশ কিছু মিল আবিষ্কৃত হলো, কিন্তু কেন এসব ঘটছে তার কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। একটাই কারণ, মাইক্রোস্কোপ ছিল না, টেকনোলজি এত উন্নত ছিল না, এই কারণে তখন ওটা আবিষ্কার করতে পারেনি এত বড় বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। পরবর্তী আবিষ্কার হবে অবশ্যই এটা, বিজ্ঞানী রাদারফোর্ড আছে, তারপরে অ্যাভোগাড্রো, বিশেষ করে অ্যামোদে অ্যাভোগাড্রো আসছে ওটা এখানে। আচ্ছা, এই জন ডাল্টন ফার্স্ট পরমাণুবাদ, মানে পরমাণু যে কি দিয়ে তৈরি একদম ঠিক মতো ব্যাখ্যা দিয়েছিল, ঠিক মতো, মানে সমসাময়িক যে সায়েন্টিস্ট ছিল, যে যদি এরকম হয় না যে তোমার সাথে তোমার বন্ধুর কোনো ধারণা মিলে যাচ্ছে, তুমি একটা কথা বললে আর ও ওই পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিল যেটা পুরোপুরি মিলে গেল, তা তোমার ভালো লাগে, তো সেরকম এটা। ওই সমসাময়িক যে সায়েন্টিস্ট গুলো ছিল, মানে আশেপাশে যারা সায়েন্টিস্ট ছিল, যারা আবিষ্কার করছিল, তারা যখন এই ডাল্টনের পরমাণুবাদ পেল, পরমাণুবাদ পাওয়ার পরে দেখলো যে প্রায় মিলে যাচ্ছে, তাই তারাও খুশি হয়েছিল, ইনিও খুশি হয়েছিল। তো এটা পুরোপুরি সঠিক ছিল না, আগে থেকে বলে দিই, কিন্তু এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ ইনি প্রথম এত সুন্দরভাবে গুছিয়ে একটা পরমাণুবাদ, মানে পরমাণুর মধ্যে কি কি থাকতে পারে কি না থাকতে পারে, কিভাবে থাকে তিনি দিয়েছিল। ডাল্টনের পরমাণুবাদ থিওরি খুব ইম্পর্টেন্ট, ওকে দেখে নিতে লাগবে। 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন তার পরমাণুবাদ থিওরি অর্থাৎ অ্যাটমিক থিওরি প্রকাশ করলেন। তিনি ধরে নিলেন মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে অ্যাটম, যা সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। সৃষ্টি ধ্বংস করা যায় না, একদম ঠিক ছিল, কিন্তু অবিভাজ্য, যে অবিভাজ্য মানে যেটাকে আর ভাঙা যাবে না, এটা ছিল ভুল। আসছি পরে, ওটা পরবর্তী স্লাইডে আসে। একই মৌলের পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম একই রকম, ঠিক আছে। এটা ভিন্ন মৌলের পরমাণু ভর ও ভিন্ন মৌলের পরমাণুরা ভর ও ধর্মে আলাদা না। অক্সিজেন 902 তো থাকতেও পারে, অক্সিজেন নিজে থাকতে পারে, কিন্তু অক্সিজেনের ভর কি আলাদা হয়? অক্সিজেনের ভর 16 গ্রামই থাকে। আর যদি অক্সিজেন গ্যাস নিই তাহলে 32 গ্রাম, 16 16 32, দুটো অক্সিজেন মিলে 32 গ্রাম তৈরি করছে, একটা 16 আর একটা 16। ভিন্ন মৌলের পরমাণু ভর ও ধর্মে আলাদা, এটা একটু ভুল ছিল। আর রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। সরল অনুপাতে যুক্ত হতে পারে, ব্যস্ত অনুপাতে যুক্ত হতে পারে, মানে বলতে চাইছে কিনা 1 2 4 6 8 ভাবে যুক্ত হবে, 1 2 3 করে যুক্ত হতে পারে। যেমন NO, নাইট্রিক অক্সাইড, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড,
N2O etc. ডাল্টনের পরমাণুবাদের সাথে তিনি তার সমসাময়িক, বললাম যে সমসাময়িক কিছু ধারণা মিলে যায় না, সমসাময়িক বিজ্ঞানীদের কিছু পরীক্ষার ফলাফল বোঝা সম্ভব হয়েছিল, তাই তেনারা অ্যাকসেপ্ট করেছিল এটাকে। তেনারা আর পরীক্ষা নিরীক্ষা করে দেখেনি, পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা হয়েছে যখন আরো সায়েন্টিস্ট উন্নত মানের আরো যখন কি বলে ওটাকে মাইক্রোস্কোপ এলো, আবিষ্কার হলো, সায়েন্টিস্ট এসে কি না এটা আবিষ্কার করা শুরু করলো যে পরমাণুবাদ স্যার ডাল্টনের পরমাণুবাদ পুরোপুরি ঠিক না, সেখানে ত্রুটি আছে। আর একটা কথা বলছি যে কি না বিজ্ঞানীদের প্রত্যেকটা থিওরি কোনো না কোনো বিজ্ঞানীদের থিওরি দিয়ে গেছে, তো একটা বিজ্ঞানীর ওই থিওরিটা যে পরবর্তীতে এসে যে লাগু হবে বা পরবর্তীতে অ্যাপ্লিকেবল হবে তার মানে নেই কেন, তার কিন্তু কোনো মানে নেই। কারণ কি যে এই যে ডাল্টনের জন্য থিওরি দিয়েছিল 1880 খ্রিস্টাব্দে, পরবর্তীতে কি না ভুল প্রমাণিত হয়ে গেল। মানে বিজ্ঞান সায়েন্স যত উন্নত হচ্ছে তত আরো বেশি ইনভেনশন হচ্ছে, ডিসকভার হচ্ছে, ইনভেনশন হচ্ছে, নতুন নতুন কিছু ইনভেনশন হচ্ছে। তার ফলে কি হচ্ছে না পুরোনো যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো অনেক সময় ভুল পরিণত হচ্ছে, না কি পুরোনো কনসেপ্ট গুলো কি সেগুলো টেকনোলজির কারণে অ্যাকচুয়াল ভাবে প্রমাণ করা যায়নি, বর্তমানে প্রমাণ করা যাচ্ছে সেগুলোকে, এবং সেগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। যে বর্তমানে যে থিওরি অফ রিলেটিভিটি, স্যার আইনস্টাইনের যে এটা থিওরিটা ওটা আছে, তো ওটা পরবর্তীতে ভুল প্রমাণিত হতেই পারে। যদি বিজ্ঞান আরো দেখাচ্ছে পরবর্তীতে কিনা আরো উন্নত হয়ে যাচ্ছে, মানুষ তখন আলোর গতিবেগে চলাচল করার সুযোগ পেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না কি না মানুষ কি আলোর গতিবেগে চলাচল করার এনার্জি যে সক্ষমতা সেটা গেইন করে নিল, তখন দেখা যাচ্ছে কিনা থিওরি অফ রিলেটিভিটি প্রমাণ হয়ে গেল, তারপরে ভুল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওটা করে। তো কোন বিজ্ঞানীদের যে থিওরি বা ওদের কি বলে থিওরি বা ওদের যে অ্যাজাম্পশন যেগুলো থাকে, তো সেগুলো সবসময় ঠিক থাকবে এরকম না, পরবর্তীতে ভুল প্রমাণিত হতে পারে। ওকে, তো জন ডাল্টনের পরমাণুবাদে কি কি ত্রুটি ছিল সেটা দেখি একবার। কিনা পরমাণু অবিভাজ্য নাই বললাম, ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, সেটা ভাঙা যাবে না, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে পরমাণু গঠিত হয়। একই মৌলের পরমাণুরা ভর এক, ডাল্টন মনে করতেন যে একই মৌলের সব পরমাণু ভর সমান, কিন্তু সমস্থানিক আইসোটোপ বললে চলবে না, আইসোটোপ আবিষ্কারের পর দেখা গেল যে মৌলের পরমাণু একই মৌলের পারমাণবিক ভর ভিন্ন হতে পারে। অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, 16, 17, 18 অবশ্য কম পাওয়া যায় প্রকৃতিতে, 17, 18 কম পাওয়া যায়, কিন্তু আছে তো না, তাহলে অক্সিজেনের কটাই হলো, একটা হচ্ছে 16, একটা 17, একটা 18, তিনটে সেম অক্সিজেন কিন্তু ভর আলাদা। আবিষ্কার পর দেখা গেল যে ভিন্ন হতে পারে, যেমন ক্লোরিনের ভর 35, 37 দুটো পাওয়া যায়, এটা সমস্থানিক, বা আইসোটোপ দুটো পাওয়া যায় 35, 37। পরমাণুরা গঠনতন্ত্র সম্পর্কে কোনো ধারণা দেননি, পরমাণুর ভিতরে ইলেকট্রন কিভাবে থাকে, নিউক্লিয়াস কোথায় থাকে, এসব বিষয়ে ডাল্টন ছিল অজ্ঞাত, তাই তিনি কোনো ধারণাও দিতে পারেননি যে ইলেকট্রন কিভাবে ঘোরে চারিদিকে, কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, প্রোটন কোথায় থাকে, অ্যাকচুয়ালি প্রোটন কি থাকে ওর মধ্যে সেটা তো দিতে পারেননি। বর্তমানে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙা যাচ্ছে। ওকে, যৌগ গঠনের ব্যাখ্যা অসম্পূর্ণ, ডাল্টন বলেছিলেন যে যৌগ নির্দিষ্ট অনুপাতে পরমাণু দ্বারা গঠিত হয়, কিন্তু বিভিন্ন অনুপাতে একই মৌল দিয়ে একাধিক যৌগ গঠন করতে পারে, যে NO দিলাম, NO2, N2O, N2 একই হয়ে গেল। ডাল্টন তা ব্যাখ্যা করতে পারেনি, তার বললো কিনা অ্যামেদেও অ্যাভোগাড্রো 1811 খ্রিস্টাব্দে তিনি এসে কি করলো না, ডাল্টনের এই পরমাণুবাদে যে ত্রুটি ছিল সেগুলো তিনি সংশোধন করলেন। আর অ্যামেদেও অ্যাভোগাড্রো এমন একটা সায়েন্টিস্ট ছিল যে সেই সমসাময়িক তুলনায় তেনার আইকিউ পাওয়ার ছিল অনেক উন্নত। ওকে, তেনার ব্রেন ছিল অনেক উন্নত, তাই তিনি সেই সময় কি না যে নোবেল প্রাইজ ইত্যাদি ইত্যাদি যে প্রাইজ সেগুলো তিনি পাননি। কেন পাননি না, ওই সমসাময়িকের চাইতে উনি ছিলেন আর বেশি আগে, তাই উনি যে থিওরিগুলো দিয়েছেন বা যে প্রমাণগুলো করেছেন অন্য বিজ্ঞানীরা সেগুলো বুঝতে পারেনি, প্রমাণ করতে পারেনি, এই কারণে তিনি কথায় আছে নাকি তিনি সমসাময়িক বিজ্ঞানের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। 1811 খ্রিস্টাব্দে অ্যামেদো অ্যাভোগাড্রো ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি সংশোধন করেন। 19 শতকে রাসায়নিকবিদরা নানান মৌল আবিষ্কার এবং তাদের রাসায়নিক ধর্মের পরীক্ষা নিরীক্ষা, যৌগের সংকেত নির্ণয় ইত্যাদি কাজ করেছেন তখন। এরপর আসছে পরমাণু
অ্যাটম। পরমাণু হলো কোনো মৌলের ক্ষুদ্রতম কণা, সেই মৌলের যার মধ্যে সেই মৌলের প্রত্যেকটা ধর্ম বর্তমান। আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট কিনা সেল। সেল হচ্ছে কোষ, যেটা যার মধ্যে আমাদের সেল হচ্ছে কিনা গঠনগত কার্যগত একক জীব, যে কোনো জীবের, উদ্ভিদ প্রাণী যে কোনো জীবের গঠনগত কার্যগত একক হচ্ছে কিনা সেল। সেল গঠনগত কার্যগত একক মানে যদি একটা সেল আমরা শরীরটা ভাঙতে 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 একটা সেলে এসে পৌঁছালাম, ছোট্ট একটা সেলে, যার মধ্যে কি না স্বতন্ত্রটা বর্তমান, মানে সে একা বেঁচে থাকতে পারবে, ওর মধ্যে সেই সমস্ত গুণ বর্তমান যা দরকার একটা পরিবেশে বেঁচে থাকার জন্য। ওকে, তো সেই রকম পদার্থের সাথে ক্ষুদ্র কণা নাকি পরমাণু নিচ্ছি তোমরা এখন অ্যাটম, পরমাণু পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, তার মধ্যে ওই পদার্থের প্রত্যেকটা ধর্ম বর্তমান। তার মানে কি বলতে চাইছে, মানে একটা যে লোহা যেটা হবে সেটা প্রচুর শক্ত এবং কি ওজন অনেক বেশি থাকে। একটা 1 কেজি, 1 কেজি না, সমপরিমাণ তুলোর চাইতে সমপরিমাণ লোহা অনেক বেশি ভারী হবে। যে এতটা পরিমাণ তুলো নি, এতটা পরিমাণ তুলো নি, আর ঠিক এত পরিমাণ লোহা নি, তাই লোহা কিন্তু অনেক বেশি ভারী না। কেন? ওর মধ্যে যে অণু পরমাণুগুলো আছে তাদের মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বল, তাদের ওদের ঘনত্ব একদম গায়ে গা ঘিসিয়ে এরকম ভাবে পুরো চিপকে থাকে অণুগুলো। আর সেখানে তুলো কি ছেড়ে ছেড়ে থাকে, ওর মধ্যে প্রচুর বাতাস থাকে, তখন ওর ওজন কম, তাই না? তুলনামূলক মানে সমপরিমাণ। তো তো লোহার মধ্যে ঠিক ওর লোহার পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো বা প্রোটন গুলো ঠিক ওরকম ভাবে অবস্থান করছে। মানে ওই লোহার যে সমস্ত ধর্মগুলো ওর মধ্যে বর্তমান যে বেশি ভেরি হার্ড, তো ডিউরেবল, ভাঙবে না সহজে, এই ধর্মগুলো লোহার পরমাণুর মধ্যেও আছে। ওটা বলতে চাইছে যে পরমাণু হলো কোনো মৌলের ক্ষুদ্রতম কণা যা সেই মৌলের রাসায়নিক ধর্ম বজায় রাখে, রাসায়নিক ধর্ম বলেছে তো। রাসায়নিক ধর্ম মানে হচ্ছে যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তারপরে ও কি রং পরিবর্তন করছে, ও কি রকম। ভৌত ধর্ম মানে যেটা ও কতটা শক্ত কিনা, এটা হচ্ছে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম মানে কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, কিরকম রাসায়নিক বিক্রিয়া দেবে, কি পরিবর্তন হবে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। না ওই মৌলের ক্ষুদ্রতম কণা যেখানে কি মৌলের রাসায়নিক ধর্ম বর্তমান থাকে। আচ্ছা, পরমাণু প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত। এটা থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে অবস্থান করে। নিউক্লিয়াসে অবস্থান করে এরা। আর ইলেকট্রন থাকে এই পরমাণু বাইরে চারিদিকে ঘরে। উদাহরণ হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম। আচ্ছা, পরমাণু উদাহরণ দিয়েছি ওরা, হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, কার্বন ইত্যাদি। নেক্সট, পরমাণু বৈশিষ্ট্য। পরমাণু বৈশিষ্ট্য, পরমাণু অত্যন্ত ক্ষুদ্রতম পরমাণু অত্যন্ত ক্ষুদ্র, কি লিখেছে, পরমাণু অত্যন্ত ক্ষুদ্র। আচ্ছা আচ্ছা, কমা হবে এখানে একটা। পরমাণুর আকার প্রায় 10⁻10 মিটার, 10⁻10। 1 কে 10⁻10 দিয়ে ভাগ করো, এটা যেটা হবে সেটা হচ্ছে 10⁻10। মানে খুবই 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 ছোট, যতটা কল্পনা করতে পারছো তার থেকে ছোট। ওকে, আর নিউক্লিয়াস হলে ওর চেয়ে আরো ছোট, 10⁻5 টাইমস ছোট এর তুলনায়, 10⁻5 টাইমস ছোট, বা 10 বা একটা পরমাণুর চাইতে পরমাণু নিউক্লিয়াস 10⁵ টাইম ছোট। তার মানে একটা নিউক্লিয়াস চাইতে একটা পরমাণু কত বড়? 10⁵ টাইম বড় নিশ্চয়ই। ওকে, তো পরমাণুরা কি বিভাজ্য? মডার্ন থিওরি অনুযায়ী বিভাজ্য, ডাল্টনের থিওরি বল। আর ডাল্টন বলেছি না পরমাণু বিভাজ্য, আচ্ছা ছাড়ো ওটা। পরমাণু বিভাজ্য, এতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। প্রতিটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা নির্দিষ্ট, প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেনের 8, হিলিয়ামের 2, ক্যালসিয়ামের 20, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। পরমাণু স্বতন্ত্র হয়ে থাকতে পারে বা নাও থাকতে পারে। পরমাণু স্বতন্ত্র হয়ে থাকতে পারে, নাও থাকতে পারে। অণু কিন্তু স্বতন্ত্র হয়ে থাকে। স্বতন্ত্র মানে একা একা, এরা স্বতন্ত্র থাকতে পারে, নাও থাকতে পারে। অণু একসাথে একা থাকে। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু একা থাকে, কারণ এদের অধিকাংশ মৌলের পরমাণু একা থাকতে পারে না, অণু গঠন করে থাকে।
অধিকাংশ মৌলের পরমাণুরা একা থাকতে পারে না, এরা অণু গঠন করে থাকে। আর পরমাণু কি বলে এটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এরা অণু গঠন করে না, কারণ এদের নিষ্ক্রিয় গ্যাস, এরা এদের অক্টেট পূর্তি বাইরের পরবর্তী কক্ষে। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের তো এখন ওটা হয়নি না, পরবর্তীতে এই কিছুদিন পরে লেকচারে তুমি তোমরা জানতে পারবে, কয়েকটা লেকচার পরে, যে অক্টেট রুল আসবে ওখানে। তো এদের কি না অক্টেট পূর্তি থাকে, হিলিয়াম বাদ দিয়ে অবশ্য। নিয়ন তো মানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন কমপ্লিট থাকে, তার ফলে এরা কোনো রিঅ্যাকশন অংশগ্রহণ করে না, তাই এরা অণু গঠন করে না। কি বলছিলাম, রাদারফোর্ড বলছি, নিউক্লিয়ার জন ডাল্টনের পরমাণুবাদ বাদ দিয়ে পরবর্তী যখন পরমাণু আবিষ্কৃত হলো একদম ডিটেলে, কিভাবে কোন কোথায় কি থাকে, কে কোথায় থাকে, যে পরমাণু যে মডেল সেটা কিছুটা এরকম দেখতে হয়। পরমাণু পুরোপুরি গোল হয় না, অনেকটা এই যে এইটা ওই এদের কক্ষপথ, যেটা এটা বলে কক্ষপথ। হ্যাঁ, ইলেকট্রন যে কক্ষপথে যে পথে ঘুরছে পরমাণু চারিদিকে, সেটা বলে কক্ষপথ বা অরবিট, সেটা বলে কক্ষপথ। ওকে, তো এই কক্ষপথটা পুরোটা সার্কুলার হয় না, অনেকটা কি উপবৃত্তাকার হয়, ইক্লিপস টাইপের হয়। দেখো, উপবৃত্তাকার মানে এই মহাবিশ্বে কোনো জিনিসই পারফেক্ট না, প্রত্যেকটা জিনিসের মধ্যে ত্রুটি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে ত্রুটি আছে। তাই দেখো, এই ইলেকট্রন গুলো এত সুন্দরভাবে ঘুরছে চারিদিকে, কিন্তু এদের কক্ষপথ কি উপবৃত্তাকার, পুরোপুরি গোল না। তাই এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিসের মধ্যে ত্রুটি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, মানুষ ঘুরে সকল এমনকি ইউনিভার্সে প্রত্যেকটা জিনিসের মধ্যে ত্রুটি আছে। অর্থাৎ সৃষ্টিকর্তার মধ্যে কোনো ত্রুটি নেই, প্রত্যেকটা সৃষ্টি জিনিসের মধ্যে ত্রুটি আছে, এটা বোঝাতে চাইছে। তার মানে পরমাণু অ্যাকচুয়াল দেখতে এরকম হয়। পরবর্তীতে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হলো, তখন এই ধরনের স্ট্রাকচারগুলো দেখা গেছে, এই টাইপের কিছুটা। তো পরমাণুর মডেল নিয়ে আসছি আমরা, অণুটা দেখে নিই, তারপরে কোথায় গেল পরমাণু মডেল। আচ্ছা, পরমাণুটা আজকে কিছুটা কিছুটা হবে, খালি পুরোটা হবে না আজকে। আচ্ছা, পরমাণুর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নাই, অংশ নাই সরাসরি। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু নষ্ট হয় না, সৃষ্টি হয় না, খালি পুনর্বিন্যাসিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় অণু সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, খালি পুনর্বিন্যাসিত হচ্ছে। দেখো, পুনর্বিন্যাসিত হয়ে গেছে, সিএল গ্যাস চলে আসছে, ওএইচ এর গ্যাস চলে আসছে। অণু, মলিকিউল। অণু হলো কোনো মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা, যা নির্দিষ্ট রাসায়নিক ধর্ম বজায় রাখে। এক বা একাধিক পরমাণু মিলেই তৈরি হয় একটি অণু। এক বা একাধিক কেন বলেছে, হাইড্রোজেন পরমাণু গঠন হওয়ার জন্য দুটো হাইড্রোজেন লাগে, নাইট্রোজেনের জন্য লাগে, নাইট্রোজেন দুটো লাগে, দরকার নেই। কার্বন অনুজা পরমাণু, তাই অণু পরমাণু এক, সেম। কার্বনের অণু পরমাণু সেম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, যারা নিষ্ক্রিয় গ্যাস বিশেষ করে, তাদেরও কি বলে, তারাও অণু পরমাণু সেম, মানে একটা অণু ওটাই পরমাণু, মানে ডবল গঠন করে না সাধারণত, বা অণু গঠন করে না, পরমাণু অবস্থায় থাকে। তো কোনো মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা, যা নির্দিষ্ট রাসায়নিক ধর্ম বজায় রাখে। এক বা একাধিক পরমাণু মিলেই তৈরি হয় একটি অণু, মানে একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি হতে পারে, বা একাধিক অণু দিয়েও একটা পরমাণু তৈরি হতে পারে। যেমন ওজন, O3 এখানে 3টে অক্সিজেন আছে, এরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে অক্সিজেনটা কিছুটা, এখানে প্লাস থাকে। দেখো, জাস্ট দেখে রাখো, অক্সিজেন, ওজন হচ্ছে অক্সিজেন দুটো অণু থাকে, হাইড্রোজেন H2O দুটো জলের অণু থাকে, একটা অক্সিজেন অণু বর্তমান, আর যে পাশে লিখলাম এটা হচ্ছে অণু পরমাণু, সবাই সেম। আচ্ছা, অণুর বৈশিষ্ট্য, অণুর নির্দিষ্ট গঠন, জাস্ট রিডিং, অনলি রিডিং দিস। ওই যে দেখলাম ওই সেমই কথাই লেখা আছে এখানে। অণুরা স্বতন্ত্রভাবে থাকতে পারে, অণুদের রাসায়নিক ধর্ম রাখে। তো এই বিভিন্ন কি বলে, একটা পরমাণু থেকে একটা অণু গঠিত হতে পারে, বা এক বা একাধিক অণু নিয়ে, এক বা একাধিক পরমাণু নিয়ে একটা অণু গঠিত হতে পারে, এসবই লেখা আছে। অণুর নির্দিষ্ট গঠন থাকে, প্রতিটা অণুর নির্দিষ্ট পরমাণু সংখ্যা
ও বিন্যাসে গঠিত হয়। নির্দিষ্ট গঠন থাকে, প্রত্যেকটা অণু কি না নির্দিষ্ট অণুর সংখ্যা, বিন্যাস ও গঠনে গঠিত হয়। সবসময় দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন থাকে H2O তে। রাসায়নিক ধর্ম বজায় থাকে। অণু কোনো পদার্থের রাসায়নিক ধর্ম বহন করে। অণু কি বলে, কোন পদার্থের রাসায়নিক ধর্ম বহন করে, যেমন জলের অণু ভেঙে গেলে জল আর জল থাকে না। কারণ H2O যদি ভেঙে দিই তাহলে H প্লাস OH মাইনাস এটা তৈরি হয়। তাহলে এখানে কি H প্লাস আসছে আর OH মাইনাস, যদি ভেঙে যায় অণুগুলো বাষ্পে পরিণত হলে ভেঙে যায় না, ওদের মধ্যে আকর্ষণ বল কমে যায়, কিন্তু পুরোপুরি ভেঙে যায় না, বাষ্পে যদি পরিণত হয়। মানে কি, যদি ভেঙে যায়, যদি তড়িৎ বিশ্লেষণ করি এর হাইড্রোজেন কি বলে ওটাকে, ওই জলের ডাইহাইড্রোজেন অক্সাইড তো তড়িৎ বিশ্লেষণ তো না পরবর্তীতে জানতে পারবে, তখন ক্লাস 8 এ আছে, তখন পরবর্তীতে জানতে পারবে তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়। তো তড়িৎ বিশ্লেষণে যখন ভেঙে দেবো তখন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসে পরিণত হয় এরা, তো তখন পুরো আলাদা হয়ে যায়। কোথায় জল ছিল, কোথায় হাইড্রোজেন গ্যাস, কোথায় অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস কিনা জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য, অক্সিজেন গ্যাস নিজে দাহ্য না, কিন্তু জ্বলতে সাহায্য করে। অণু স্বাধীনভাবে বিদ্যমান থাকতে পারে, গ্যাস ও তরলে অণুগুলো স্বাধীনভাবে চলাফেরা করে, ভর নির্দিষ্ট থাকে মলিকিউলের, মানে অণু মানে মলিকিউল। আচ্ছা, ইংলিশটা লেখা হয় না এখানে। Properties of molecule. Properties of molecule. ওকে, নির্দিষ্ট মলিকিউলার মাস প্রত্যেকটা অণুর একটি নির্দিষ্ট আণবিক ভর থাকে, যেমন H2 এর আণবিক ভর 18। নেক্সট, পরমাণুর বিভিন্ন কণা কে কোনটা আবিষ্কার করেছিল, এটা তোমাদের বইয়ের খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। যে থমসন, জর্জ টনি, তারপরে মোজলে, বিজ্ঞানী জেমস চ্যাডউইক যেরকম নিউটন আবিষ্কার করেছিল। আচ্ছা, 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে থমসন পরীক্ষার থেকে ইলেকট্রনের অস্তিত্ব সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। নামটা তিনি দেননি, নামটা দিয়েছিল জর্জ টনি। ইলেকট্রনের নাম কে দিয়েছিল আর ইলেকট্রন কে আবিষ্কার করে, দুটো আলাদা কোশ্চেন, এক নম্বর করে আসতে পারে। যে ইলেকট্রন কে আবিষ্কার করে, বিজ্ঞানী জে থমসন, আর নামকরণটা কে করে, বিজ্ঞানী জর্জ টনি। এই দেখো ভালো করে যে কি না, বিজ্ঞানী জে থমসন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের অস্তিত্ব সন্দেহাতীত, মানে সন্দেহ থাকবে না, সন্দেহাতীত মানে সন্দেহ যেখানে চলে গেছে এরকম এর অর্থ হচ্ছে যেখানে সন্দেহের কোনো অবকাশই থাকবে না, সেটা হচ্ছে কি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। থমসন অবশ্যই ইলেকট্রন নাম দেননি, ইলেকট্রন নাম দিয়েছিলেন কে, আমেরিকান বিজ্ঞানী জর্জ টনি। ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী কণা। 1.6 × 10⁻19 1.67 জুড়ে এমন কিছু থাকে, -10⁻19 হচ্ছে কিনা ইলেকট্রনের চার্জ, সব মাইনাস লাগাতে হবে সামনে একটা, -1.6 × 10⁻19 কুলাম্ব। তারপরে স্টার্ট কুলাম্ব তো না পড়ে আসছে এর আগে। ওকে, 9 × 10⁻9 1 কুলাম্ব ইকুয়াল টু 9 × 10⁻9 ইএসইউ। আচ্ছা, তারপর জন্য পরবর্তী বিজ্ঞানীরা বুঝলেন যে পরমাণুতে নিশ্চয়ই সমপরিমাণ ধনাত্মক চার্জবাহী কণাও আছে, তাই নাহলে পরমাণু নিস্তড়িত কিভাবে হয়। আমরা তো জানি যে পরমাণু কি নিস্তড়িত, এর আগে পড়ে আসছি যে পরমাণু কি নিস্তড়িত। তো পরমাণু নিস্তড়িত, তার যেখানে আমরা ইলেকট্রন পেলাম সে নিশ্চয়ই তাহলে প্রোটনও থাকবে, সেই ব্যাপার একটা না, যেখানে নেগেটিভ জিনিস আছে সেখানে পজিটিভ জিনিস থাকবে, যেহেতু নিস্তড়িত ওটা প্রোটন বলে ওটাকে। 1913 সালে বিজ্ঞানী রাদারফোর্ড বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে প্রমাণ করেন যে পরমাণুতে ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত কণাও থাকে। 1920 খ্রিস্টাব্দে এর নাম দিলেন কি না প্রোটন। পরমাণুরা কত ছোট, তুমি সবচেয়ে আজকে কি করো, এখনই চোখ বন্ধ করে ভাবো যে সবচেয়ে ছোট কি হতে পারে একটা কণা। যে ইটকে আমি একটা বড় ইট বা পাথরকে টুকরোকে ভাঙতে থাকছে, হ্যাঁ, তো ভাঙার পরে ভাঙতে 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 একটা নির্দিষ্ট পরিমাণ গিয়ে আমরা কি গুঁড়ো করে ফেললাম ওটাকে, তাও ভাঙতে থাকছে ওটাকে, একদম ছোট ছোট হয়ে গেল, পাউডারের মতো হয়ে গেল ওটা। তো তুমি কল্পনা করো চোখ বন্ধ করে যে ওটা পাউডারের মতো হয়ে গেল, ওই পাউডারের চাইতে ছোট, তুমি যতটা কল্পনা করতে পারবে তার থেকে ছোট কণা হচ্ছে কিনা পরমাণু। পরমাণু তার থেকে ছোট, পরমাণু চাইতে বড় হয়, আর পরমাণু হচ্ছে অণু চেয়ে ছোট।
একটা পরমাণু মিলে, একটা অণু মিলে একটা পরমাণু গঠন করতে পারে, একটা পরমাণু মিলে একটা অণু গঠন করতে পারে, দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করতে পারে, তিনটে পরমাণু মিলে একটা অণু গঠন করতে পারে। তাই নিশ্চয়ই অণুর চাইতে পরমাণু ছোট, বা এরকম বলতে পারি যে অণু পরমাণুরা সমান বা অণুর চাইতে পরমাণুরা ছোট হয়। তো পরমাণু কত ছোট? তুমি যতটা অবধি কল্পনা করতে পারবে তার চাইতে ছোট। তো আচ্ছা, এখানে ফের কাহিনী দিয়েছে এখানে, কি না তোমার তোমার জ্যামিতি বক্সের মিলিমিটার স্কেলটা বার করে দেখো তো 1 মিলিমিটার জায়গাটা কতটুকু দরকার, একদম ছোট দরকার। সেন্টিমিটার স্কেল আমাদের কি 15 সেন্টিমিটার হয় সাধারণত, তো ওই সেন্টিমিটার একদম যে ছোট্ট যে পার্ট সেটা হচ্ছে মিলিমিটার, সেটা বলতে যে কতটা স্থান দখল করলো সেটা। এই স্কেল দিয়ে সবচেয়ে ছোট কতটুকু দৈর্ঘ্য মাপতে পারবে? 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, তাই তো? 1 মিলিমিটার, ওই 1 মিলিমিটার দৈর্ঘ্য তোমার কাছে কিছুই নয়, কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু ব্যাসের তুলনায় সেটা হচ্ছে 1 কোটি গুণ বেশি। একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় সেটা কিনা 1 কোটি গুণ বড়। এই যে দেখো কি চিহ্ন দিয়েছে, বিশেষ চিহ্ন, হ্যাঁ, নাকি 1 কোটি গুণ বড় একটা হাইড্রোজেন পরমাণু ব্যাসের তুলনায়। ব্যাসার্ধও না, কিন্তু ব্যাসার্ধও না, একটা গোল যদি হাইড্রোজেন পরমাণু ধরে নিচ্ছি, একটা গোল পরমাণু আছে হাইড্রোজেন, তো ওই হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস, ওই ব্যাসের তুলনায় 1 কোটি গুণ বড়। হ্যাঁ, একদম বড়। হ্যাঁ, তার বোঝা গেল ছেলে পরমাণু কত ছোট, বুঝতে পারছো? এবার পরমাণুর ভরের কথা আসা যাক। পদার্থ বিজ্ঞানীরা সূক্ষ্ম ওজন যন্ত্রের সাহায্যে বিভিন্ন যন্ত্র বোঝানোর টেকনিক ইউজ করে, ওয়েল্ড অফ এক্সপেরিমেন্ট থেকে শুরু করে আরো এক্সপেরিমেন্ট থেকে আরো ইত্যাদি ইত্যাদি এক্সপেরিমেন্ট নিয়ে বিজ্ঞানীরা কি না আবিষ্কার করলো যে এমলগুলো এই কত, কি বলে, ভর কত হতে পারে। তো ওই 1 মিলিগ্রাম সোনাতেও প্রায়, কি বলে পদার্থবিজ্ঞান, ওই 1 মিলিগ্রাম সোনাতেও প্রায় 3 × 10⁻18 সংখ্যক সোনার পরমাণু আছে। সোনা বেশ ভারী ধাতু, যদি তার চেয়ে হালকা হিলিয়াম পরমাণু না হয়, তাহলে 1 মিলিগ্রামে থাকতো ওর পর 50 গুণ বেশি। মানে 1 মিলিগ্রাম সোনাতে 3 × 10⁻18, 1 মিলিগ্রাম সোনাতে 3 × 10⁻18 পরমাণু আছে। কি আর হিলিয়াম পরমাণু যদি নিতাম ওই সেম পরিমাণ 1 মিলিগ্রামে নিচ্ছি, আচ্ছা মাস সেম নিচ্ছি দুজনের 1 মিলিগ্রাম 1 mg, 1 mg তে 3 × 10⁻18 পরমাণু আছে এতগুলো। সেম 1 mg যদি আমি করতে চাই, তাহলে হিলিয়াম হচ্ছে সোনার চাইতে হালকা, তাহলে আমি যদি ফের 1 mg পরিমাণ হিলিয়াম নিতে চাই, তাহলে ওই সোনার চাইতে বেশি পরমাণু নিতে আমাকে। তো সোনার পরমাণু যতক্ষণ যে হয়েছিল 1 mg করার জন্য, তার চাইতে 50 গুণ বেশি নিলে হিলিয়ামের 1 mg হবে সেটা। তাহলে 1 মিলিগ্রামে তো ওর প্রায় 50 গুণ বেশি পরমাণু থাকে। আমরা খালি চোখে কোনো বস্তু যতটুকু দেখতে পাই তা হাতে নিতে পারি, ওজন করতে পারি, বহু কোটি গুণ পরিমাণ সেখানে বহু কোটি গুণ পরিমাণ পরমাণু থাকে। খুব ছোট্ট হলে পরমাণুদের একটুখানি ভর আয়োজন আছে। এই মহাবিশ্বে যা কিছু আছে, গাছপালা, নদী নালা, গ্যাস থেকে শুরু করে যা ছোট 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 জিনিস, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আছে, মানে তার ভর আছে। ভর হচ্ছে একটি ইউনিভার্সাল প্রপার্টি, যার ভর নেই তার অস্তিত্ব নেই। আলোরও ভর আছে, এমনকি আলোরও ভর আছে। তাহলে একটা এনার্জি আছে, আলো যখন চলতে থাকে তার একটা মাস চেঞ্জ হতে থাকে। তো তোমরা পরবর্তীতে জানতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ হয়। এর সূত্র আছে একটা, যে কতটা চেঞ্জ হতে পারে কি না হতে পারে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই পৃথিবীতে যে জিনিসগুলো এক্সিস্ট করছে, যা আছে, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও একটু হলেও ভর আছে। তার ভর হচ্ছে ইউনিভার্সাল প্রপার্টি, প্রত্যেকের থাকবে, ওটা ভর থাকবেই। তাই সেই এমনকি সে পরমাণু হচ্ছে, পরমাণুর মধ্যে ভাঙার পরে ইলেকট্রন পাওয়া গেছে, ইলেকট্রন ভেঙে কোয়ার্ক পাওয়া গেছে। এখন কোয়ার্ক না, কোয়ার্ক, তো ওদেরও ভর আছে, কিছুটা কিছুটা হলে ভর আছে। ওকে, তো খুব ছোট হলেও পরমাণু একটুখানি আয়তন বা ভর আছে, যা চোখে দেখার মতো না। কোনো জিনিসের ভর দেখার মতো কোনো জিনিসের ভর আর আয়তন থাকতো না। আচ্ছা, কোনো দাঁড়িপাল্লা দিয়ে পরমাণুদের ওজন সরাসরি মাপা যায় না। বিজ্ঞানের অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আয়তন হিসেবে বার করেছেন। পরমাণু জুড়েই অণু তৈরি হয়, যে কোনো অণুই হাইড্রোজেন পরমাণুর চেয়ে বড়। হাইড্রোজেন পরমাণু ভর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এর হচ্ছে 1 গ্রামের ভর হয় হাইড্রোজেন পরমাণু। যদি হাইড্রোজেন অণু বলে H2, 2 গ্রাম, সব চাইতে কম। এর চাইতে যে কোনো পরমাণু, যে কোনো অণুর ভর বেশি। 1 মোল অবশ্য, হ্যাঁ, এটা সবাই 1 মোল, প্রত্যেকটা 1 মোল। ওকে, 1 মোল। মোল একটা একক, পরবর্তীতে আসে ওটা ক্লাস 9 এ। যে কোনো অণুই হাইড্রোজেন পরমাণুর চেয়ে বড়, কিন্তু তাদের চোখে দেখা যায় না।
অণুদের ভর বা আয়তন সরাসরি মাপা যায় না। নিউটনের ভর জেনে রেখে যাচ্ছে, এটা কি কেজি হবে, এটা কেজি কেজি কেজি, এটাও কেজি। নিউটনের ভর প্রোটনের ভর প্রায় সমান, খুবই একটু জাস্ট বেশি হয়। 1.6749 ইন্টু 10 টু দি পাওয়ার 1.6749 ইন্টু 10 টু দি পাওয়ার -7 হচ্ছে কি নিউটনের ভর। এটা মনে রাখতে হবে, দুটো জিনিসকে কিন্তু মনে রাখতে হবে। আর 1.6749 কিছুটা বেশি, জাস্ট একদমই 0.000 কত মাইনাস করলে কত হচ্ছে ততটা বেশি, জাস্ট কেজি কেজি। লোহার একটা পরমাণুর চেয়ে সোনার একটা পরমাণু ভর বেশি, তাহলে 1 মিলিগ্রাম লোহা না 1 মিলিগ্রাম সোনা কোথায় বেশি সংখ্যক পরমাণু থাকবে? আচ্ছা, লোহার একটা পরমাণুর চেয়ে সোনার একটা পরমাণু, কি বলে, লোহার একটা পরমাণুর চেয়ে সোনার একটা পরমাণু ভর বেশি। আচ্ছা, সোনা আর লোহা ভর, এর লোহার চাইতে সোনার মাস বেশি, তাহলে 1 মিলিগ্রাম সোনা বা 1 মিলিগ্রাম 1 mg লোহা নিচ্ছি আর 1 mg সোনা নিচ্ছি, কোথায় পরমাণু বেশি থাকবে? মানে 1 mg সোনা করতে কতগুলো পরমাণু লাগবে আর 1 mg লোহা করতে কতগুলো পরমাণু লাগবে। যেহেতু কি লিখেছে, উল্টো লেখা আছে এখানে, যেহেতু সোনার ভর বেশি, একটা পরমাণুর চেয়ে একটা লোহার পরমাণুর চেয়ে সোনার একটা পরমাণু বেশি, যেহেতু সোনার পরমাণুর ভর বেশি, তাই 1 mg লোহা করতে 1 mg সোনার চেয়ে বেশি পরমাণু লাগবে। তাই লোহার পরমাণু বেশি লাগবে, আমাদের লোহার পরমাণু বেশি লাগবে। পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট? আচ্ছা, পরমাণুর ব্যাস 10⁻10 মিটার, আর পরমাণু নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 মিটার। পরমাণুর ব্যাস আকার 10⁻10 মিটার, আর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ওকে, তাহলে নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্রায় 1,00,000 গুণ বেশি। নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস 1,00,000 গুণ বেশি, 10⁵ টাইম, 1,00,000, 1, 2, 100, 1000, 10,000, 1,00,000, 1, 2, 3, 4, 5, 10⁵ টাইমস বেশি, কারণ 10⁻5 টাইমস কম ব্যাস। পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻15 মিটার, আর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে কত? 10⁻15 না, এটা 10 হবে, 10 মিটার -15 মিটার। এর মানে নিউক্লিয়াসকে যদি 1 সেন্টিমিটার ব্যাসের একটা মার্বেলের মতো বড় করে দেখা যেত। আচ্ছা, নিউক্লিয়াসকে যদি 1 সেন্টিমিটার এতটুকু যদি মার্বেলের এতটুকু বা এই যে মুখটা যেটা দেখতে পাচ্ছ পেনের, এই মুখটা সমান কি না 1 সেন্টিমিটার নিউক্লিয়াস ধরা হলো এর ব্যাস, তাহলে পরমাণু হতে একটা মস্ত বড় গোলক যার ব্যাস প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার সমান একটা ব্যাস যুক্ত একটা গোলক নিতে হবে, 1 কিলোমিটার ব্যাস যুক্ত একটা গোলক নিতে হবে, তার সমান হবে কি না পুরো পরমাণুটা। আর 1 সেন্টিমিটার সমান হয় কি নিউক্লিয়াস। কত ছোট হবে নিউক্লিয়াস পরমাণুর তুলনায়? 10⁻⁵ টাইমস। পরমাণুর মডেল,
পরমাণু মডেল সম্বন্ধে তোমরা জানতে পারবে ডিটেলে পরের লেকচারে। ওকে, সেখান থেকে ডিটেল স্টাডি আছে ওখানে যে পরমাণু কি কি, পরমাণু কোন কোন মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল। আচ্ছা, খালি আমরা আজকে কিনা ইন্ট্রোডাকশনটা দেখবো খালি একটু, নাকি পরমাণু ভীষণ ছোট, কোনোভাবেই তার মধ্যেকার কণাগুলো কোনটা কোথায় আছে সরাসরি দেখা সম্ভব হয়নি। বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর সম্বন্ধে কিছু সিদ্ধান্তে পৌঁছালেন। প্রথম পরমাণু মডেল দিয়েছিল। পরমাণু ধারণা আর পরমাণু মডেল কিন্তু আলাদা। পরমাণু ধারণা মানে কি না, পরমাণু অ্যাকচুয়াল একটা মৌলের পরমাণু কত ছোট, পরমাণু কি দ্বারা গঠিত সেটা হচ্ছে পরমাণু। আর পরমাণু মডেল মানে পরমাণু কিরকম দেখতে, নিউক্লিয়াসটা কোথায় আছে, নিউক্লিয়াস কি কি দ্বারা গঠিত, তারপরে ওর ইলেকট্রন গুলো চারিদিকে কিভাবে ঘুরছে, কত স্পিডে ঘুরছে, বা কোন কক্ষপথটা কিরকম ইলেকট্রনের, গোল নাকি উপবৃত্তাকার, ওটা হচ্ছে পরমাণু মডেল। তো পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গা ফাঁকা, 1 কিলোমিটার ব্যাস আর 1 সেন্টিমিটার ব্যাস। নিউক্লিয়াস আছে ওই 1 সেন্টিমিটার আছে কিনা নিউক্লিয়াস, আর 1 কিলোমিটার আছে কিনা পুরো পরমাণু। ইলেকট্রন গুলো পুরো ওই 1 কিলোমিটার এরিয়া দিয়ে ঘুরছে, আর এই 1 সেন্টিমিটার কি নিউক্লিয়াস, তাহলে পুরো পরমাণু পুরো পার্টটা ফাঁকা না, ফাঁকাই তো না। 1 কিলোমিটার যদি কারো ব্যাস হয় একটা, আর 1 সেন্টিমিটার একটা ব্যাস হয়, তো 1 সেন্টিমিটার ব্যাস যেটা আছে কিনা একদম সেন্টারে যেটা আছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর 1 কিলোমিটার 1 কিলোমিটারটা কি, পুরো পরমাণু চারিদিক যেদিকে যেদিকে দিয়ে ইলেকট্রন গুলো ঘুরছে সেটা হচ্ছে কিনা পুরো পরমাণু 1 কিলোমিটার। তাহলে পুরো পরমাণুর পার্টটা ফাঁকা। পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে আছে। ভারী অংশের নাম জানি কি নিউক্লিয়াস। একটা ইলেকট্রনের চাইতে একটা প্রোটন প্রায় 1800 গুণ ভারী বলা হয়। 1800 একটা প্রোটন, একটা নিউট্রন প্রায় 1800 গুণ ভারী, প্রায় 1800 গুণ ভারী। 33 কি 38 থাকে, 1800 এত গুণ ভারী একটা ইলেকট্রন চাইতে একটা প্রোটন। তাহলে ইলেকট্রনের ভর তো খুবই নগণ্য, খুবই নগণ্য। ইলেকট্রন মানে খুবই 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 নগণ্য হয়। 10 to the minus 31 কেজি হয় ওর। 1.6 এই সরি 1.9 into 10 to the minus 31 কেজি হয়। বিশাল বিশালই নগণ্য, যার জন্য পরমাণু ভরের কোনো ইফেক্টই পড়ে না। তো যেহেতু পরমাণু ভরের জন্য দায়ী কে, নিউট্রন আর প্রোটন। তাহলে যদি ইলেকট্রন যদি পুরো চারিদিকে ঘোরে, ইলেকট্রন যদি ভর নেই, তাহলে পরমাণু ভরের জন্য দায়ী কে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ভরটা সন্নিহিত থাকে, অতটা ভর। কেন্দ্রক, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক চার্জবাহী কণা সীমাবদ্ধ থাকে। প্রোটন ধনাত্মক চার্জ, প্রোটন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। বৃত্তাকার, উপবৃত্তাকার হবে, হ্যাঁ, বৃত্তাকার বা উপবৃত্তাকার। পরমাণু সম্বন্ধে রাদারফোর্ডের এই পরীক্ষা ধারণাকে বলা হয় কি, রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। তো রাদারফোর্ড আরো বলেছিল যে পরমাণু ইলেকট্রন গুলো যখন ঘুরতে থাকে তখন কি না, ইলেকট্রন গুলো তার শক্তি বিকিরণ করতে থাকে। এর আগে বলছিলাম যে সেন্ট্রিপিটাল যে ফোর্স, সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিপিটাল মানে টুয়ার্ড সেন্টারের দিকে যে ফোর্সটা হয়, তো সেই ফোর্সে টানতে থাকে। ধরো একটা ছাগল তুমি ধরে আছো এভাবে, দড়ি দিয়ে ছাগল ধরে আছো, তারপর কি না, ছাগলটা চাইছে পালিয়ে যেতে, তুমি ওকে ভেতরের দিকে টেনে ধরে আছো এভাবে, তাহলে ছাগলটা নিশ্চয়ই পালিয়ে দিতে পারবে না। তুমি যেহেতু টেনে ধরে আছো ওকে, আর ও যেহেতু যাওয়ার চেষ্টা করছে ওইদিকে, ওই দিকে সোজা না গিয়ে দেখবে তোমার চারিদিকে ঘুরতে থাকছে এভাবে। তো তুমি যদি এখানে টানটা কমিয়ে দাও ছাগলটার প্রতি, ছাগলটা বেরিয়ে যাবে ওদিকে। আর যদি ছাগলটা যদি তার এনার্জি ছেড়ে দেয়, ও যদি আর টানা বন্ধ করে, তাহলে কি না, তুমি টানছো যেতে হয় কন্টিনিউ, তা তোমার দিকে চলে যাবে ছাগলটা। তো ঠিক সেম এরকম হয় এখানে ইলেকট্রনে। না, উনি বলেছিল কি না, ইলেকট্রন যেহেতু কক্ষপথে ঘুরছে, তাই প্রত্যেক ঘোরার সময় কি হয় না, ইলেকট্রন তার এনার্জি বিকিরণ করতে থাকে। তার ফলে কি হয়, যদি এনার্জি বিকিরণ করতে থাকে ইলেকট্রন, তাহলে একে কন্টিনিউ নিউক্লিয়াস টানছে। তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে একদম মিলি সেকেন্ডের মধ্যে দেখা যাবে কিনা ইলেকট্রন এসে কোষে পতিত হয়েছে, নিউক্লিয়াসে পতিত হয়েছে। এবং তো কি হবে, প্রোটন আর নিউট্রন যদি মিলে যায়, তাহলে মাইনাস আর প্লাস যুক্ত হলে কি জিরো হয়। তো মাইনাস আর প্লাস, -3 আর +3 কত হয়, 0 যোগ করলে 0 হয়। তো ঠিক কি হতো না, পরমাণু অস্তিত্ব থাকতো না। প্লাস নিউট্রন আর ইলেকট্রন আর প্রোটন যদি মিলে যেত, তাহলে পরমাণু অস্তিত্ব থাকতো না। তার রাদারফোর্ডের ত্রুটি এটা অ্যাকচুয়ালি, এটা পরবর্তীতে আছে, পরবর্তী লেকচার বুঝতে পারবে, ডিটেইলে ওখানে আছে।
সেটা ধারণা রেখে দাও নাকি পরমাণু ত্রুটি কি ছিল না এই ত্রুটি ছিল যে রাদারফোর্ড এরকম একটা ধারণা দিয়েছিল যে ইলেকট্রন শক্তি যখন বর্জন করতে থাকে, ইলেকট্রন যেহেতু ঘুরতে থাকছে তাই ইলেকট্রন শক্তি বর্জন করতে থাকবে। আর যদি করতে থাকতো, এটা বলেছিল মানে যে ইলেকট্রন একটা ঘূর্ণায়মান কণা যে তার শক্তি বর্জন করতে থাকে, মানে প্রতি ক্ষেত্রেই যদি বর্জন করতে থাকতো ইলেকট্রনটা তার শক্তি, তাহলে পরমাণুর অস্তিত্ব থাকতো না, ধ্বংস হয়ে যেত। তাই রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেখানে ত্রুটি ছিল। পরবর্তীতে আরো মডেল আবিষ্কৃত হয়েছে, বোর মডেল, বিজ্ঞানী বোর। প্রথমে ছিল রাদারফোর্ড, বিজ্ঞানী বোর, বিজ্ঞানী নিলস বোর একটা মডেল আবিষ্কার করেছিল, তো যেটাকে সাধারণত মডার্ন বলে ধরা হয়। বর্তমানে এখন টেকনোলজি আরো উন্নত হয়ে গেছে, আর নতুন নতুন পরমাণু মডেল এসছে এখন। ওকে, তো অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো এভাবে ঘুরতে থাকে, এভাবে না, দিস ইজ রং আর দিস ইজ কারেক্ট। ইলেকট্রন গুলো এভাবে ঘুরতে থাকে। ওকে, থ্যাংক ইউ পুরো লেকচার দেখার জন্য। পরবর্তী লেকচার থেকে আমরা কন্টিনিউ করবো, পরমাণু মডেল থেকে কন্টিনিউ করবো। আর আজকের লেকচার যদি কিছু না বুঝতে পারো, কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে কমেন্টে জানাও, পরবর্তী কোনো ভিডিওতে বা কোনো দিন আমি ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ।